আগে বাংলাদেশে আসতো তখন ভালো ছিল ব্যবসা। খাবারের দোকান, এই রেস্টুরেন্ট হয়েছে রেডিমেড গার্মেন্টসের শোরুম। আবার হোটেল সব বন্ধ হয়ে এই গলিগলিতে গিজগিজ করতো বাংলাদেশি পর্যটক, আর আজকে এই গোটা এলাকার এই রাস্তা বাই লেন গুলো খাখা করছে নেই বাংলাদেশি পর্যটক। বাংলাদেশে না আসলে কলকাতা সুপার ফ্লপ। ভারতীয় ক্রেতার থেকে বাংলাদেশি ক্রেতা অনেক বেশি পরিমাণ টাকার শপিং করেন। বাংলাদেশে না আসলে একটু লস হয়। খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া কাউন্টার অ্যাটাকে কুপকাত মোদী সরকার। মোদীর সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। এমনি 10 বছর ধরে গাড়ি চালাচ্ছি, এই যে এরকম যে বাজার হচ্ছে এরকম কখনো দেখিনি। লকডাউনে এত ভালো ছিল আমাদের। বাংলাদেশের জন্য চলে, যদি বাংলাদেশ আসছে না মানে সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। 10% 5% আপনার বাংলাদেশ লোক আসে। বাংলাদেশ জানে চালু করলে, ভিসা চালু করলে সব চালু যাবে। এইরকম ফাঁকা বাজার এর আগে কখনো দেখেছেন? না, দেখো আমার কুষ্টিতে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। ব্যবসা তো আগে ছিল, আগে যখন বাংলাদেশি আসতো, এখন আসছে না, পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। বাংলাদেশি না থাকায় কলকাতার কি একটা অবস্থা দাঁড়িয়েছে। শুরু করা যাক দুই দেশের মধ্যে চলাচল করা সেন্ট মার্টিন পরিবহনের হালচাল দিয়ে। ভারতীয় নিষেধাজ্ঞা, বাংলাদেশের অভ্যন্তরে পণ্য বয়কট, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে ভারত থেকে আমদানি কমেছে। চলতি বছরের মার্চে বাংলাদেশে 13,59,00,000 ভারতীয় পণ্য এসেছে। চলতি বছরের মার্চে দিল্লি এবার ভারত থেকে প্রায় 20 ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ইউনূসের সরকার। মানে বাংলাদেশের কূটনৈতিক করার জবাবে একেবারে কোণঠাসা দিল্লি। বাংলাদেশ কেন ভারতীয় পণ্য আমদানি নিষিদ্ধ করলো? এতে কতটা ক্ষতি হবে ভারতের? চাপে রপ্তানিতে বাধা দিয়ে, আমদানি আটকে দিয়ে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে তারা আসলে ভয়ঙ্কর বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাংলাদেশের ঘাড়ে। আর প্রত্যেকবারের মতো এবারও লিডার, আইকন, টাইটান্স এই 3 তালিকায় প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছেন ট্রাম্প, রয়েছেন এলন মাস্ক, তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ ইউনূসের, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। ভারত বাংলাদেশের মধ্যে এক বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় সাধারণ জনগণের উপর। আবারও প্রমাণ হলো বাংলাদেশ ছাড়া ভারতের ব্যবসা একদম বেহাল দশা, এবং বাংলাদেশের সাথে ভারতের এই পরিস্থিতি কি কারণ, এবং ভারতের ব্যবসার পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আগে বাংলাদেশে আসতো তখন ভালো ছিল ব্যবসা। খাবারের দোকান, এই রেস্টুরেন্ট হয়েছে রেডিমেড গার্মেন্টসের শোরুম। আবার হোটেল সব বন্ধ হয়ে এই গলিগলিতে গিজগিজ করতো বাংলাদেশি পর্যটক, আর আজকে এই গোটা এলাকার এই রাস্তা বাই লেন গুলো খাখা করছে নেই বাংলাদেশি পর্যটক। বাংলাদেশে না আসলে কলকাতা সুপার ফ্লপ। ভারতীয় ক্রেতার থেকে বাংলাদেশি ক্রেতা অনেক বেশি পরিমাণ টাকার শপিং করেন। বাংলাদেশে না আসলে একটু লস হয়। আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আমি একেবারে বিশেষ একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং দেখাবো কলকাতার ঈদ বাজারের ছবিটা। বাংলাদেশি পর্যটকহীন কলকাতার ঈদ বাজার কিরকম আছে। কোনো ব্যবসায়ীরা বলছেন ঈদে বাজার একদম কিছু নাই। প্রিয় দর্শক, আমার বিশ্বাস আগামী কয়েক মিনিট আমার সঙ্গে জুড়ে থাকবেন। তবে আর দেরি নয়, আজকের এই বিশেষ এপিসোডটি আমি বাংলাদেশের সাধারণ মানুষ এবং আমাদের ভারতীয় নিউ মার্কেটের ব্যবসায়ীদের উৎসর্গ করলাম। এবং অবশ্যই আমি বলবো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আপনাদের মন্তব্যের কলামে মন্তব্য লিখে জানাবেন এবং প্রিয়জনের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, শুধুমাত্র ইউটিউব চ্যানেল নয়, আমার কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম রয়েছে। আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। চলুন তাহলে ভিডিও দেখে আসি। বাংলাদেশি পর্যটক না আসার জেরে শেষ পর্যন্ত ব্যবসার চেহারা পরিবর্তন হয়েছে। এর আগে আমরা দেখিয়েছি পরিবহনের দোকান, পরিবহনের অফিস হয়ে গিয়েছিল জামা কাপড়ের দোকান, আর এবার এই খাবারের দোকান, এই রেস্টুরেন্ট হয়েছে রেডিমেড গার্মেন্টস এর শোরুম। আমরা জেনে নেব এই শোরুম এই মুহূর্তে যিনি দিয়েছেন ঠিক কি ভেবে এই খাবারের দোকান থেকে তিনি জামা কাপড়ের দোকান, এই শোরুমের ব্যবসা চালু করলেন। আমি কাপড়ের করেছি, খুব কম রেটে দিচ্ছি। 500 টাকা কুর্তা পায়জামা স্টার্ট আছে, 800 টাকা, 1500 টাকা শেষ আছে, কিন্তু কাস্টমার একদম কম পাচ্ছি। কেন কাস্টমার কম? বাংলাদেশে কিন্তু আসছে না, তো পুরো বন্ধ আছে। আগে বাংলাদেশে আসতো তখন ভালো ছিল ব্যবসা, এখন বাংলাদেশে খুব কম। তো কাপড়ের দোকান, রমজান মাস চলছে তো কিছু না কিছু বিক্রি হয়ে যাবে, রমজান জানলে হয়ে যাবে। পরে আবার রেস্টুরেন্ট দেবেন? রেস্টুরেন্ট দেবো না, এখন যখন আসবে তখন রেস্টুরেন্ট দেবো, এখন কাপড়ে থাকবে। রেস্টুরেন্ট বন্ধ করলেন কেন? সব বন্ধ করে, বাংলাদেশের লোক আসেনি, ওনার জন্য বেশি থাকলে আসলে ভালো চলতো, এখন একদম বন্ধ।
এই হচ্ছে মার্কুই স্ট্রিটের প্রধান কয়েকটি মুদ্রা বিনিময় কেন্দ্র। আর ঈদের বাজারকে কেন্দ্র করে এই মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো কিন্তু জমজমাটি চাকেনায় একেবারে মুখরিত হয়ে ওঠে। তবে আজকের এই ছবিটা প্রমাণ করছে যে এখানকার অর্থনীতি কতটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, কারণ অধিকাংশ মুদ্রা বিনিময় কেন্দ্রের শাটার খোলা, কিন্তু কোনো বাংলাদেশি পর্যটক নেই। ঘড়ির কাঁটায় এখন বেলা 3:30 আর আজকে 27 রমজান। এই সময় প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটক এই হোটেল পাড়া মার্কুই স্ট্রিট এলাকায় থাকতেন। তবে এবার যে সংকট সামনে এসেছে সেই সংকটের চিত্র আপনাদের সামনে কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন। পুরো ফাঁকা এই এলাকায়। কি ফাঁকা কেন? কাজ নেই किसी के। বাংলাদেশিরা এই নাকি এখন? না না, হ্যাঁ এই পুরো রোড এই সময় তো গমগম করতো, তাই না? হ্যাঁ পুরো একদম ফাঁকা আছে। কিছু মার্কেট গুলো হোটেল যত বন্ধ হয়ে যাচ্ছে, লোক নেই। খাবার হোটেল সব বন্ধ হয়ে যাচ্ছে। কটা রুম আছে তোমাদের এখানে? এই 4-5টা হবে এখন। লোকজন নেই না? না না। একজন নিরাপত্তা রক্ষী ইনি বলছিলেন যে এই আবাসিক হোটেলটিতে বেশ কয়েকটি রুম রয়েছে, কিন্তু এখন পুরো ফাঁকা, নেই বাংলাদেশি পর্যটক। আর এই অলিগলিতে গিজগিজ করতো বাংলাদেশি পর্যটক, এবং এই মুহূর্তে কিন্তু শুনশান নীরবতা, মনে হচ্ছে একটি বন্ধ বা হরতালের চিত্র। গত বছরও ঠিক এই টোটি লেন ধরে প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটক ক্রেতা যারা ঈদের সময় শপিং করতে আসতেন, তারা এই রোড ধরেই মূলত মার্কুই স্ট্রিট থেকে আসেন, এবং এই রোড ধরে হার্টফোর্ট লেন দিয়েই কিন্তু নিউ মার্কেটের মূল ব্যবসায়িক কেন্দ্রে অসংখ্য বাংলাদেশি পর্যটক ঈদের কেনাকাটা করতে আসতেন। আর আজকে এই গোটা এলাকার এই রাস্তা বাই লেনগুলো খাঁ করছে, শুনশান নীরবতা, নেই বাংলাদেশি পর্যটক। আর সরাসরি তার প্রভাব পড়েছে এই অঞ্চলের অর্থনীতিতে। না, এই অবস্থা কোনোদিন দেখিনি আমরা। এখন যা অবস্থা এরকম হয়েছে, এরকম কোনোদিন আমরা দেখি না। জাস্ট হচ্ছে এখানে ডেভেলপ হয়, তবে বাইরের লোক না আসলে কোনো এখানে ডেভেলপ হবে না। বাংলাদেশে না আসলে কলকাতা সুপার ফ্লপ না, সুপার হিট ফ্লপ। ডাক্তার বলুন, হোটেল বলুন, খাবার বলুন, লোকাল মার্কেট বলুন, সবকিছু সুপার ফ্লপ। এবার ঈদের বাজারও সুপার ফ্লপ। হ্যাঁ সুপার ফ্লপ, দেখছেন না পুরো ফাঁকা। এখানকার লোক কত কেনাকাটা করবে? একটা দাম বলে 2-4টা নেবার ইচ্ছা থাকলে 1-2টা করে কিনলে বাস হয়ে গেল শেষ। পরিসংখ্যান বলছে শুধুমাত্র ঈদের কেনাকাটার সময় কলকাতার এই নিউ মার্কেটে প্রতি 100 জন ক্রেতার মধ্যে 70 জন ক্রেতাই ছিলেন বাংলাদেশ থেকে আসা পর্যটক। আর এখানেই ব্যবসায়ীরা গুনছেন ক্ষতির অঙ্ক, কারণ তারা মনে করছেন তুলনামূলকভাবে ভারতীয় ক্রেতার থেকে বাংলাদেশি ক্রেতা অনেক বেশি পরিমাণ টাকার শপিং করেন। আজকে 27 রোজা, আর পবিত্র এই রমজান মাসের 27 রোজার পর পুরো ঈদের মার্কেট জমে ওঠে। চলুন আমরা ভেতর দিকে যাচ্ছি। লোকজন নেই নাকি? লোকজন নেই বাংলাদেশে, এখন পরে আসবে, পরে আগের মাস দিকে আসবে, আগের মাসে আসবে, এখন তো নেই। এখন নেই। বেচাকেনা কেমন চলছে? চলছে মোটামুটি চলছে। তো এই সময় তো প্রচুর বাংলাদেশি পর্যটকরা আসতেন, এখন তো আসছে না। না, অনেক আসছে না, ওই জন্য তো আমাদের বাজার অনেক হয়ে গেছে, ডাউন। কিরকম বেচাকেনি হচ্ছে? দিনে কিরকম হতো আগে, কিরকম এখন হচ্ছে? আর আগে 15 মাস কুলি মাল বিক্রি হয়ে যেত, এবার হচ্ছে না। আর 2, 3, 4 এরকম বিক্রি হচ্ছে। আমাদের ওই মেন বাংলাদেশে আমাদের কাস্টমার, আর এই দিক থেকে আসো সববার নিয়ে, সববার নাই। এই যে অবস্থা, তুমি 7-8 বছর ব্যবসা করছো, এরকম খারাপ দেখছো? এরকম 60 বছর তো কবে দেখিনি আমি, বুঝলেন? এইবার ফার্স্ট টাইম আছে যে এরকম দেখছি, বুঝলেন? আর একটু এই তো রমজান মাস আছে বলে এরকম একটু ভিড়ভাড় চলছে, আর রমজান শেষ হয়ে যায় তারপরে কীরকম অবস্থা হবে এটা নিজের জানি না। লাভ ওরকম লাভ হয় না, বাংলাদেশে না আসলে একটু লস হয়। আমাদের কি বড় বড় এই ভিতরে যে দোকান আছে, বড় বড় শোরুম, ওদের তো আমার থেকে বেশি লস হয়, কিন্তু এখন একটাও বাংলাদেশি কাস্টমার আসে না, তাহলে ওসব কি সারাদিন বসেই থাকে। আর নিউ মার্কেটে যে ভিতরে আছে ওসব কি সারাদিন দেখে তো বাংলাদেশি কাস্টমার থেকে ব্যবস্থা করে। লোকজন তো বাংলাদেশ থেকে আসতেছে না, ইন্ডিয়ান গভর্নমেন্ট তো ভিসা দিচ্ছে না, দুই দেশে ক্ষতি আছে। আমার কি করব, একদম 2024 আগস্টে মাসে তখন থেকে একদম ব্যবসা একদম শেষ হয়ে গেছে। কি বলবো, ঈদের বাজার কিরকম আছে? ঈদের বাজার আছে আদৌ? একদম কিছু নাই, ঈদের বাজার একদম কিছু নাই, লোকজন নাই তো, বাংলাদেশ থেকে তো লোকজন আসতেছে না, ভিসা দিচ্ছে না, স্লট একদম কিছু নাই। প্রিয় দর্শক, আপনারা এখনো পর্যন্ত যে ছবি বা ভারতীয় ব্যবসায়ীদের যে বক্তব্য শুনেছেন, কি মনে হচ্ছে? যদি সেই এত সময় ধরে যে বিশ্লেষণ বা ভিডিও দেখলেন কিংবা যাদের বক্তব্য শুনলেন, তাদের কথা যদি আমি সহজ করে সরল ভাষায় এক লাইনে বলি, তাহলে বলবো বাংলাদেশি পর্যটকহীন 2025 সালের কলকাতার ঈদের বাজার কার্যত
ধস, আর সেই ধসের কারণে এখানকার ব্যবসায়ীরা কিন্তু মানবেতর জীবন যাপন করতে শুরু করেছেন। কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগা এবং মন্দ লাগা আপনাদের। আমি জানি আমার যারা সহনাগরিক তারা প্রতিদিনকার মতো আজকেও আমার ভিডিও দেখে আমাকে সমালোচনায় বিদ্ধ করবেন, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি ভারত এবং বাংলাদেশের দুই দেশের সাধারণ মানুষের যোগাযোগ থাকবে। আমরা বিশ্বাসে বাঁচবো, আমরা আস্থায় বাঁচবো, আমরা পারস্পরিকভাবে সম্পর্কে বাঁচবো। আমাদের রাজনৈতিক কূটনৈতিক কচকচারি ঊর্ধ্বে উঠে দুই দেশের খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া কাউন্টার অ্যাটাকে কুপকাত মোদী সরকার। মোদীর সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদীর সব চেষ্টা বানচাল করে দিচ্ছে এক নিমিষেই। যে মোদী বাংলাদেশকে মনে করেছিল একটি দুর্বল রাষ্ট্র, সেই মোদীরই এখন রাতের ঘুম হারাম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলতে নানা কূটচাল চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস মোদীকেই ফিরিয়ে দিলেন মোদীর আঘাত। এ যেন ইটের বদলে পাটকেল। সম্প্রতি বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত, কিন্তু হঠাৎই এই সুবিধা বাতিল করে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল তাদের বন্দরে ভিড় বেড়ে গেছে, কিন্তু মোটেও সেটি হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণের পণ্য ভারত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমায় তা সংখ্যায় খুবই অল্প। এতে করে বোঝাই যায় ভারত কেন এই পদক্ষেপ নিয়েছে। ভারতের ধারণা ছিল এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে চাপে পড়বে বাংলাদেশ, কিন্তু হিতে বিপরীত। এবারও বাংলাদেশ দাবার কোটে মোদীর চালকে গ্রাস করে ফেলল। বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিলেন বাংলাদেশ আর মাথা নোয়াবার জায়গায় নেই। এখন আর কাউকে পূজা নয়, বরং প্রতিনিধিত্বের দিন। আর তাই তো ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণে সুতা আমদানি করা হয়, আর এই সুতা রপ্তানি করে ভারত বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আয় করে। কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে গেছে পুরোপুরি। আর এ নিয়ে বাংলাদেশের জবাব ছিল এটি ভারতের বিরুদ্ধে নয়, বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য। এর আগে গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত। আর সেই ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকেই কলকাতার ব্যবসায়ীদের মরণ দশা। বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার হোটেল মোটেল এখন বন্ধ হয়ে গেছে। এদিকে রোগী কম থাকায় দিল্লি, চেন্নাই এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো এখন রোগী শূন্য। আর তাই তো বাংলাদেশের রোগীর অভাবে হসপিটালগুলো এখন বন্ধের পথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপের ফলে বাংলাদেশ পেয়েছে দ্বিমুখী সফলতা। প্রথমত, স্থানীয় উৎপাদনকারীরা হবেন লাভবান, ডলারের বহির্প্রবাহ হ্রাস পাবে। অন্যদিকে ভারতের একটি নির্ভরযোগ্য বাজার ধসে পড়েছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্যের পুরোটাই নির্ভর করে বাংলাদেশের উপর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা রাস্তায় নেমে মোদীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উপর নির্ভরতা কমিয়ে যুক্ত হতে যাচ্ছে RCEP-র জোটে। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 15টি দেশ রয়েছে, যারা বিশ্ব অর্থনীতির 30% নিয়ন্ত্রণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্যোগে চীনের এমনি 10 বছর ধরে গাড়ি চালাচ্ছি, এই যে এরকম যে বাজার হচ্ছে এরকম কখনো দেখিনি। লকডাউনে এত ভালো ছিল আমাদের। বাংলাদেশের জন্য চলে, যদি বাংলাদেশ আসছে না মানে সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। 10% 5% আপনার বাংলাদেশ লোক আসে। বাংলাদেশ যারা চালু করলে, ভিসা চালু করলে সব চালু যাবে। এই এরিয়া তো মিনি ঢাকা ছিল, বাংলাদেশি লোক আসতে বিজনেস হতো, বাংলাদেশ না আসলে লোক বিজনেস হোগা নেই। আমাদের হোটেল বন্ধ হতে পারে, অনেক বাজার খারাপ, এরকম বাজার কখনো দেখিনি। বাংলাদেশ আসছে না, ভিসা দিচ্ছে না, তাই জন্য বাজার কম। প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। ভিসা দিচ্ছে না, তাহলে ভিড় কীভাবে থাকবে? এই এরিয়াটা তো শুধু বাংলাদেশের জন্য আছেই, ডিপেন্ড করে ওই বাংলাদেশের জন্য। এবার কোনো লোকই নেই, বাজার তো হবে কী করে? লোক আসলে তো বাজার হবে, কোনো লোকই আসছে না, বাংলাদেশ থেকে কোনো লোক নেই। 7-8 মাস ধরে যে ব্যবসার অবস্থা, খুব ভালো অবস্থা নেই। মার্কেট স্ট্রিটের অবস্থা, নিউ মার্কেট এরিয়ার অবস্থা খুব খারাপ। করোনা ওই অবস্থা ছিল না, করোনা আমাদের এর সাথে ব্যবসা ছিল। দেশের পরিস্থিতি যদি ভালো না থাকে তাহলে তো ঈদের পরিস্থিতি তো একই পর্যায়ে যাবে, সেটা তো স্বাভাবিক। গভর্নমেন্টের এটা উচিত, ভারত গভর্নমেন্টের, যে এই ভিসাটা কীভাবে কমিউনিকেট করে দেওয়া যায় এবং দুই দেশের মধ্যে সম্পর্ক গড়া যায়, সেটাই তার দৃষ্টি আকর্ষণ করা দরকার।
এমনি 10 বছর ধরে গাড়ি চালাচ্ছি, এই যে এরকম যে বাজার হচ্ছে এরকম কখনো দেখিনি। লকডাউনে একটু ভালো ছিল আমাদের। বাংলাদেশের সঙ্গে তো আমাদের ব্যবসা, আমরা এসেছি এখানে দোকানদারি করতে শুধু বাংলাদেশিদের জন্য। আমরা অন্য কোনো এরিয়াতে দোকান লাগাইনি তখন, এই জন্য কি এখানে বাংলাদেশি থাকে, এখানে সব হোটেল এরিয়া আছে, তো ওখানে তো কি একটা প্রাইস হয়ে গেছে, ব্যবসা খারাপ, অনেক খারাপ, একদম বনি হয় না, কিছু না। আমি বসে আছি, অনেক দোকান বন্ধ হয়ে গেছে, প্রায় 10-12খানা দোকানটা বন্ধ করে চলে গেছে। শুধু আমাদের ব্যবসা নেই, এখানে হোটেল সব খালি আছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, অনেক নিউ মার্কেট এফেক্টেড হয়ে গেছে। প্রচুর 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 এখানে খুব ভালো সেল হতো, জামা কাপড় যা কিছু, এই হোটেলে খাওয়া, এদিকে ওদিকে যত আছে সব খুব ভালো। এখানে এই জন্য করেছে কি ট্রাভেল আর তো চলছে না, এখন বাংলাদেশ থেকে লোক আসছে না, অনেক কম করে দিয়েছে বলে একটু কাপড় যার থেকে মেনটেনেন্সও হয়, কারণ অনেক কিছু তো খরচা আছে না, ওই জন্য মেনটেনেন্সের জন্য মানে কাপড় লাগিয়েছে। ঈদের বাজার তো একটু এখানে ঈদের বাজার একটু কম হয়, কিন্তু নর্মালি লোকাল একটু আছে যে সেটা দিয়ে হয়ে যায়, আর লোকজন এখন বাইরে থেকে আসছে না বলে হচ্ছে না। এখন এই জায়গাটা বেশি बांग्लादेशের জন্য চলে, যদি बांग्लादेश আসছে না মানে सबकुछ धीरे-धीरे बंद हो जाচ্ছে। बांग्लादेशी आते थे यहाँ शॉपिंग करने के लिए, बहुत सारा शॉपिंग करने के लिए, लेकिन वो वीजा गवर्नमेंट दे नहीं रही है, तो इसलिए बांग्लादेशी आ नहीं रहे। और बिजनेस यहाँ से पूरा न्यू मार्केट तक बिजनेस पूरा समझ जाइए, बिजनेस पूरा खत्म ही एकदम लो, एकदम निचले स्तर पे है, सबसे लो कैटेगरी अभी हो गया बिजनेस यहाँ पे। तो है कि बहुत सारे आगे में बहुत सारी दुकानें बंद हो गया, सब हाई एंड पे दुकान था। जब लोग आएंगे नहीं, कस्टमर आएंगे नहीं, तब इनकम होगा नहीं, तो रेंट कहाँ से लोग पे करेंगे। যে কটা মানে ইন্ডিয়ান পার্টি আসতো তারাই আসতো, প্রায় 200 হোটেল বন্ধ হয়ে গেছে, 516 হোটেল ছিল, তার মধ্যে 200 হোটেল বন্ধ হয়ে গেছে। এটা আমাদের নিজে আছে বলে আমরা চালাচ্ছি, গভর্নমেন্ট ট্যাক্স আছে, জিএসটি আছে, ইলেকট্রিসিটি বিল আছে, স্টাফ আছে, সুইপার আছে, অনেক জমাদার আলাদা আছে, তো সব তো মেনটেন করতে হয়, কোন করে করছি সেটা আমরা জানবো। অনেক খারাপ আছে, বাংলাদেশে যা ভিসা আছে ভিসা বন্ধ করে দিয়েছে, 10% 5% আপনার বাংলাদেশ লোক আছে। প্রত্যেকবারের মতো এবারেও লিডার, আইকন, টাইটান্স এই 3 তালিকায় প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছেন ট্রাম্প, রয়েছেন এলন মাস্ক, তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ ইউনূসের, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, রূপ নাই যার সাজন বেশি, রূপের মাইয়া সাজে না। এই প্রবাদটির দ্বারা কার কথা বলছি নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নেই। হ্যাঁ, আমি ভারত এবং তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই বলছি। বাংলাদেশকে নিয়ে হম্বিতম্বি করা নরেন্দ্র মোদীর মুখ এবার চুপসে গিয়েছে। প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করা পশ্চিমবাংলার মিডিয়া এবার নিজেই প্রচার করছে নরেন্দ্র মোদীকে ছাপিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা বলছে বিশ্বের 100 প্রভাবশালী নেতার লিস্টের মধ্যে ডক্টর ইউনূসের নাম থাকলেও ভারতের কারোর নাম নেই, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও নেই। এ নিয়ে আর কি বলছে তারা, আসুন তা দেখি। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা বেরিয়েছে, আর সেখানে জানেন কোনো ভারতীয় নাম নেই। তালিকায় কারা রয়েছেন? তালিকায় রয়েছেন ট্রাম্প, রয়েছেন এলন মাস্ক, তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ ইউনূসের, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 100 জন প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এবছর এই তালিকায় জায়গা করে নিতে পারেননি কোনো ভারতীয়। ভাবছেন, কিন্তু সেই তালিকায় অর্থাৎ সেই প্রভাবশালী তালিকায় রয়েছেন মোহাম্মদ ইউনূস। প্রভাবশালীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা এলন মাস্কের সঙ্গেই তালিকায় নাম লিখিয়েছেন মোহাম্মদ ইউনূস। অর্থাৎ 100 জন প্রভাবশালীদের নামের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে, এলন মাস্কের নাম রয়েছে, মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। গত বছর টাইমের 100 প্রভাবশালীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, কিন্তু এবছর আর কোনো ভারতীয় নাম এলো না। কেন নেই এই তালিকায় কোনো ভারতীয় নাম? প্রত্যেকবারের মতো এবারেও লিডার, আইকন, টাইটান্স এই 3 তালিকায় প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে। বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত বছরের নির্বাচনে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে জয়লাভ করে তাঁর দল লেবার পার্টি। রাজার দেশের কুর্সি দখল করেন স্টারমার, আর এরপরই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন জিতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। মুছে গেল ব্যাপারটা। গত বছর টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের শিরোপা পেয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন ধনকুবের এলন মাস্ক।
ট্রাম্প আর মাস্ক এই দুজনের তো নাম রয়েছে, তবে জানেন তাদের নামের পাশেই নাম রয়েছে মোহাম্মদ ইউনূসের। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর গদি হারান শেখ হাসিনা। 8ই আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। 84 বছর বয়সে ইউনূস এই তালিকায় উঠে আসে সবচেয়ে প্রবীণ ব্যক্তি। এছাড়াও এ বছরের তালিকায় রয়েছেন বাশার আল আসাদ, সেই আলোচনাতেও আসছে। কিন্তু তার আগে এই প্রশ্নটা উঠছে যে বাংলাদেশ থেকে একাধিকবার অভিযোগ আসছে, হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে, দুর্নীতির অভিযোগ সামনে আসছে, একটা অস্থির পরিস্থিতি বারবার অভিযোগ সামনে আসছে, আর সেই বাংলাদেশ থেকেই 84 বছর বয়সী মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে প্রভাবশালী ব্যক্তি হিসাবে, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় না, আমাদের দেশে অন্যান্য ধর্মের লোকেরা শান্তিতেই আছে, কিন্তু ভারতের মুসলিমরা প্রতিনিয়ত নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে। সুতরাং বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার না করে সত্যিটা তুলে ধরুন। বিশ্বের 100 প্রভাবশালীর নামের তালিকায় ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সাথেই রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। এটা যেন কিছুতেই মানতে পারছে না পশ্চিমবাংলার মিডিয়া। তাদের বোঝা উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজ যোগ্যতায় বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকার মধ্যে স্থান করে নিয়েছেন। যদি ভারতের কারো সেই যোগ্যতা থাকতো তাহলে তারাও সেই তালিকায় স্থান করে নিত। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।